আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আমি মাসুদ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে সেট ও ফাংশন এর প্রথম অনুশীলনী 2.1 সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। তোমাদের কাছে সেট ও ফাংশন একটু কঠিন লাগে, বাট আমরা তোমাদেরকে একটু কনভেনশনাল মেথডে না পড়িয়ে, অর্থাৎ শুধুমাত্র অনুশীলনী না পড়িয়ে একটু কোর বিষয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ বিষয়টা একটু ফিল করাইতে চাই আসলে সেট ও ফাংশনকে কি বলা হয়। মূলত 2.1 তোমাদেরকে আমি সেট বিষয়ে আলোচনা করব। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় অনুশীলনী 2.2 সেখানে ফাংশন বিষয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে এই অনুশীলনীর প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে এই অনুশীলনী শেষ হবে ইনশাল্লাহ। তো প্রথমেই আসি, দেখো আমরা বলছি সেট, তাই না? সেট বলতে কি বোঝায় সেটা একটু জানি। সেট মানে কি? সেট মানে হচ্ছে কোনো কিছুর কালেকশন অর্থাৎ সমাহার, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কিছুর সমাহার বা কালেকশন বা সংগ্রহকেই কিন্তু সেট বলা হয়। এখন এই সেটকে কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে উপস্থাপন করতে পারি। এই দুইটা পদ্ধতিতে কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা বলছি দুই পদ্ধতিতে আমরা সেটকে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তাহলে দেখো আমরা লিখলাম তালিকা পদ্ধতি, আর একটা বলতেছি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন বিষয়টা হচ্ছে তালিকা পদ্ধতি বলতে আসলে কি বোঝানো হয়। তালিকা বলতে বোঝানো হয় সেটের, আমরা বলতেছিলাম যে কোনো কিছুর সমাহার, অর্থাৎ যে সকল এলিমেন্ট বা উপাদানগুলো থাকবে সেটের, তাদেরকে যদি আমরা এরকম তালিকা আকারে প্রকাশ করি, যেমন এই যে দেখো এখানে তালিকা আকারে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সেটের উপাদানগুলোকে এই যে 3, 5, 7, 9, 11 এখানে সেটের উপাদানগুলোকে যদি এরকম তালিকা আকারে প্রকাশ করা হয় কমা কমা দিয়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। আর যদি এইরকম তালিকা ভাবে প্রকাশ না করি, কিন্তু যেই সকল আইটেমগুলো আছে তাদেরকে এক্স হিসেবে ডিনোট করে, তাদেরকে এক্স বলে দিয়ে তাদের একটা কমন প্রপার্টি বা তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য যদি বলে দেই, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু সেট গঠন পদ্ধতি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন যদি আমাদের এখানে বলা হয়েছে 1 নম্বরে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এগুলা গঠন পদ্ধতিতে আছে তাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো প্রথমে বলছে এক্স বিলংস টু এন, তাই না? এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে বলতেছে এক্স এর ভ্যালুগুলা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। এখন স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, আমি তোমাদেরকে একটু কিছু কোশ্চেন করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। সেটা হচ্ছে, তুমি কি তোমার ফ্রেন্ডকে কখনো বলছো এই আমাকে 0টা পেন দে, এরকম বলছো? বা এই আমাকে -10 টাকা দে, এরকম কিছু কিন্তু বলো নাই। তার মানে তুমি হয়তো বলছো যে আমাকে 10 টাকা দে বা আমাকে একটা পেন দে, এরকম কিছু বলছো। তার মানে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যেই সকল সংখ্যাগুলা আমরা নিত্যদিন ব্যবহার করে থাকি, অর্থাৎ স্বাভাবিক জীবনে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে +1 থেকে শুরু হবে। তার মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত এই +1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে সেটটা, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, যার ইংলিশ নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার থেকে একে এন দ্বারা উপস্থাপন করা হয়। এখন এখানে একটা সাইন দেখতে পাচ্ছ, নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু মানে কি? যেমন ইউ আর বিলংস টু ইউর ফ্যামিলি, যেমন তুমি তোমার পরিবারে বাস করো। এখানে বলা হয়েছে এক্স এর ভ্যালুগুলা এন এর পরিবারের হইতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে হইতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এক্স এর ভ্যালুর স্কোয়ার করলে 9 এর থেকে বড় হইতে হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হইতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম আমাদের যে প্রপার্টি বা বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু অবশ্যই 1 থেকে শুরু হইতে হবে। তার মানে আমাদের দেখো 0, -1 এগুলো কিন্তু আগেই কাট আউট হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা স্বাভাবিক সংখ্যার জন্য বিভিন্ন মান ধরবো, অর্থাৎ 1 থেকে শুরু করবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে 1 থেকে শুরু করবো। তাহলে এক্স এর বিভিন্ন ভ্যালু ধরবো, সেই অনুযায়ী দেখবো এই ক্রাইটেরিয়াগুলা বা এই বৈশিষ্ট্যগুলো ফিল আপ করে কিনা। তাহলে তাদের নিয়ে যেই সেট তৈরি হবে সেটাই হবে এই সেটের আমাদের তালিকা পদ্ধতিতে সেট। তাহলে দেখো আমরা যদি লিখি প্রথমে এক্স ইজ ইকুয়ালস টু 1 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, এটা কিন্তু নট গ্রেটার দেন 9। দেখো যেহেতু বড় না, আমরা একটা নট গ্রেটার দেন সাইন দিছি। এবং আমরা লিখতে পারি এক্স কিউব ইজ ইকুয়ালস টু 1 কিউব, তাহলে 1 আসতেছে 130 থেকে, এটা ছোট। যদি এই ক্রাইটেরিয়া ফিল আপ না করে, এটা ক্রাইটেরিয়া ফিল আপ করলে কোনো লাভ হবে না। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু 1 নিলে আমাদের চলতেছে না। আমরা এক্স এর ভ্যালু 2 যদি ধরি, 2 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার, তাহলে 4 নট ইকুয়ালস টু 9। এবং এখানেও দেখো এক্স কিউব ইজ ইকুয়ালস টু 2 কিউব, তাহলে আমাদের আস্তে আস্তে 8, এটাও কিন্তু 130 ছোট, যেহেতু এই ক্রাইটেরিয়া ফিল আপ করে নেই, তাহলে এক্স এর ভ্যালু 2 কিন্তু নেওয়া যাবে না। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 3 নেই, তাহলে কি হয়?
এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার 9, এটাও কিন্তু দেখো 9-এর থেকে বড় না, অর্থাৎ 9-এর ইকুয়াল হয়ে গেছে, তাহলে 9-এর থেকে বড় না, তাহলে এটাও কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে না। তাহলে এটা আমরা এইভাবে লিখে দিতে পারি, এক্স কিউব ইজ ইকুয়ালস টু আমাদের 3 কিউব, তার মানে 27। এটা যদিও ফিল আপ করতেছে, বাট এটা ফিল আপ করতেছে না, মানে এক্স এর ভ্যালু 3 কিন্তু হবে না। তাহলে দেখো আমরা যদি পরেরটা করি, দেখো এক্স ইজ ইকুয়ালস টু যদি 4 ধরি, তাহলে আস্তে আস্তে কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। দেখো এটা কিন্তু বড় 9 থেকে, রাইট? এটা কিন্তু 9 থেকে বড়, তাহলে আমরা এটা 9 বড় দিতে পারি। এবং এক্স কিউব ইজ ইকুয়ালস টু আস্তে আস্তে হচ্ছে 4 কিউব, 4 কিউব করলে কত হয় শিক্ষার্থীরা? অবশ্যই তুমি জানো, সেটা হচ্ছে 64। এটা কিন্তু 130 থেকে ছোট। দেখো তাহলে আমাদের এই সেটের প্রথম উপাদান কিন্তু 4, অর্থাৎ সে স্বাভাবিক সংখ্যা, প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ করছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তার ভ্যালুর স্কোয়ার করলে 16, অর্থাৎ 9 থেকে বড় আসতেছে। তারপরে তার ভ্যালুকে যদি আমরা কিউব করতেছি, তাহলে 64, যেটা 130 থেকে ছোট আসতেছে। তার মানে তা আমাদের প্রথম এলিমেন্ট বা প্রথম উপাদান কিন্তু 4। একইভাবে আমরা যদি x5 করি, দেখো আমরা আরো কিছু উপাদান বের করার চেষ্টা করতেছি। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার, অর্থাৎ 25, এটাও কিন্তু 9 থেকে বড়। এবং এক্স কিউব ইজ ইকুয়ালস টু আসতেছে 5 কিউব, যেটা হচ্ছে 125, এটাও কিন্তু 130 থেকে ছোট। তার মানে আমাদের দ্বিতীয় এলিমেন্টটা কিন্তু পাই পেলাম, সেটা হচ্ছে 5। আমরা যদি x6 করি, দেখো x টু দি পাওয়ার 6, x ইজ ইকুয়ালস টু 6 ধরি, তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 স্কোয়ার, তার মানে 36, এটাও 9 থেকে বড়। এবং এক্স কিউব ইজ ইকুয়ালস টু যদি করি আমরা 6 কিউব, 216 চলে আসে, তার মানে এটা কিন্তু আমাদের 130 থেকে বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, তাহলে এটা কিন্তু ছোট না। তাহলে আমরা লিখতে পারি নট স্মলার দেন 130। তাহলে আমাদের দেখো এক্স ইজ ইকুয়ালস টু 6 যদি নিতেছি, তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, দ্বিতীয় ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করতেছে না। তার মানে এক্স এর ভ্যালু 6 এর থেকে আর বেশি বড় হইতে, 6 হইতেই পারবে না, আর তার বেশিগুলো তো হইতে পারবে না। তার মানে দেখো এক্স এর ভ্যালু কোনগুলো এলিজিবল, এটা এলিজিবল, এইটা এলিজিবল। তার মানে আমাদের ক এর অ্যান্সার হচ্ছে তালিকা পদ্ধতিতে 4 এবং 5। সুতরাং আমরা লিখতে পারি, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটকে প্রকাশ করি, এবং আমাদের ভ্যালু হচ্ছে 4 and 5, তার মানে লিখলাম 4, 5। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই ক নাম্বারটা আমরা করে ফেলতে পারতাম। এবং এটা কিন্তু তোমাদের একবার এসএসসি পরীক্ষায় আসছে, তোমরা যদি একটু এসএসসি প্রশ্ন দেখো, তাহলে কিন্তু সেখানে খুঁজে পাবা। আমরা দ্বিতীয়টা যদি একটু করতে চাই, দেখো দ্বিতীয়টা কি বলা হয়েছে। দেখো দ্বিতীয়টায় বলা হয়েছে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কাকে বলে বলো তো? অবশ্যই তোমরা জানো যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যায় পয়েন্ট নাই, পয়েন্টলেস যে সকল সংখ্যাগুলা, তাদেরকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলি। ঠিক আছে? পূর্ণ সংখ্যার ইংলিশে হচ্ছে ইন্টিজার বলা হয়, সেই ক্ষেত্রে এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের বলা হয়েছে এক্স এর ভ্যালু হবে হচ্ছে জেড থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে, এবং এটার হচ্ছে এক্স এর ভ্যালুগুলো 36 এর গুণনীয়ক। কি বলা হয়েছে বলতো? 36 এর গুণনীয়ক। তাহলে আমরা 36 এর গুণনীয়ক বের করব, এবং এটা হচ্ছে 6 এর গুণিতক, তাহলে আমরা 6 এর গুণিতকগুলো বের করব। তাহলে দেখো আমরা যদি 36 এর গুণনীয়কগুলো বের করি, আমরা লিখতে পারি 36 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ইনটু 36, তাহলে 2 ইনটু 18, তারপরে হচ্ছে আমরা এটাকে 3 দ্বারা ডিভাইড করতে পারি, 3 ইনটু 12, তারপর হচ্ছে 4 দ্বারা এটা কিন্তু ডিভাইড করা যায় না, আমরা 5 দ্বারা করতে পারি না, 6 দ্বারা করতে পারি, 6 ইনটু 6, তার মানে 36 এর গুণনীয়ক গুলা হচ্ছে কি, দেখো 1, 2, 3, 6, 12, 18 and 36। একইভাবে আমরা বলছি 6 এর গুণিতক, তাহলে 6 এর গুণিতক গুলা বের করি, চলো। 6 এর গুণিতক ইজ ইকুয়ালস টু 6, 12, গুণিতক মানে কি নামতা পড়া, ঠিক আছে? তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3, 6, 18, এরকম ভাবে পড়তে থাকবা, ঠিক আছে? 18, তারপরে হচ্ছে 24, 30, 36, ঠিক আছে? এরকম ভাবে চলতে থাকবে। এখন লক্ষ্য করো, বলছে এটা কিন্তু 36 এর গুণনীয়ক হইতে হবে, তাহলে 36 এর গুণনীয়ক, এবং মানে হচ্ছে এই শর্ত ফিল আপ করা লাগবে, এই শর্ত ফিল আপ করা লাগবে, অর্থাৎ দুইটা কন্ডিশন যে বা দুইটা ক্রাইটেরিয়া দিছে, সেইটা দুইটাই কিন্তু ফিল আপ এখানে করা লাগবে। তাহলে গুণনীয়ক পাইলাম 36 এর এগুলা, এবং 6 এর গুণিতক পাইলাম এগুলা। তাহলে বলো তো কোনগুলা কমন পড়তেছে এখানে, মানে কি দুইজনের মধ্যে মানে শর্ত ফিল আপ করতেছে, সেটা হচ্ছে দেখো এইটা কিন্তু ফিল আপ করতেছে, ঠিক আছে? এইটাও ফিল আপ করতেছে, এইটা ফিল আপ করতেছে, এইটা ফিল আপ করতেছে, আর বাকিগুলো কিন্তু ফিল আপ করে নাই। তার মানে বাকিগুলো কিন্তু আমাদের এলিমেন্ট হইতে পারবে না,
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই গ নাম্বার যেই সেটটা আছে তাদের তালিকা পদ্ধতিতে আমাদের উপাদান কি কি, 6, 12, 18, তারপরে হচ্ছে 36 বা 36। তাহলে আমরা লিখতে পারি সুতরাং তালিকা পদ্ধতিতে সেটটা হচ্ছে কি হবে বলতো, 6, 12, 18 and 36। তাহলে এইভাবে খুব সহজেই আমরা কোন সেটের যদি আমাদের এরকম গঠন পদ্ধতি দেওয়া থাকে সেটাকে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন যেটা বলতে চাচ্ছি দেখো, গঠন পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ উল্টা করে। তাহলে গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব, আমরা বলছি গঠন পদ্ধতি মানে হচ্ছে কোনো একটা সাধারণ বৈশিষ্ট্য বলে দেওয়া। যেমন এখানে সাধারণ বৈশিষ্ট্য বলে দিছে তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট হবে, তাদের কিছু শর্তও দিয়ে দিচ্ছে, তাই না? আমরা এরকম কিছু শর্ত ফিট করে দিব। দেখো 2 নম্বরের ক নম্বরে বলা হয়েছে, দেখো যে গঠন পদ্ধতিতে প্রকাশ করো 3, 5, 7, 9, 11। এগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? অবশ্যই বেজোড় সংখ্যা, তাই না? 3, 5, 7, 9, 11, তাই না? বেজোড় সংখ্যা। তোমরা কিন্তু আবার মৌলিক সংখ্যা ভাবতে পারো এগুলো মৌলিক সংখ্যা দিছে, না মৌলিক সংখ্যা কিন্তু না। দেখো 3, 5, 7 এগুলো মৌলিক, 11 ও মৌলিক, কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা কিন্তু আবার যৌগিক সংখ্যা। তাহলে কিন্তু এটা মৌলিক না, এটা শুধুমাত্র বেজোড় সংখ্যা। তার মানে x এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের, যদি এটাকে যদি আমরা x দ্বারা ডিনোট করি, আমরা অবশ্যই বলছি একটা এই ভ্যালুগুলোকে x দ্বারা বলবো, ঠিক আছে? x দ্বারা যদি ডিনোট করি ভ্যালুগুলো কিন্তু বেজোড়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তারা দেখো 3 এর ইকুয়াল অথবা 3 থেকে বড়, আবার 11 এর ইকুয়াল অথবা 11 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি দেখো ক নম্বরে x এর ভ্যালুগুলো কিরকম, তাহলে আমরা লিখলাম x such that মানে হচ্ছে x এর ভ্যালুগুলো হবে বা x যেন, অর্থাৎ x এর ভ্যালুগুলো হবে কি হবে, x বেজোড় সংখ্যা। তাহলে x এর ভ্যালুগুলো কিরকম হবে বলো তো, বেজোড় সংখ্যা হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে, দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন বলতে পারো তোমরা বিলংস টু দিলেন না কেন? বিলংস টু মানে হচ্ছে যদি এরকম ভাবে থাকে কোন সংখ্যা, মানে কোন x এর ভ্যালুগুলো যদি কোনো একটা সংখ্যার অধীনে থাকে। এখন বলতে পারো তারা তো বেজোড় সংখ্যার অধীনে আছে। বেজোড় সংখ্যাকে সাধারণত আমরা কোনো সংখ্যা দ্বারা এভাবে ডিনোট করি না। আমাদের যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা n দ্বারা উপস্থাপন করি। আমাদের যদি মনে করো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে আমরা z দ্বারা উপস্থাপন করি, ঠিক আছে? আমাদের যদি বলে বাস্তব সংখ্যা তাহলে আমরা r দ্বারা উপস্থাপন করি। এরকম বিভিন্ন আছে, বাট অড নাম্বার বা বেজোড় সংখ্যার জন্য এরকম আলাদাভাবে উপস্থাপন করা হয় না। এই জন্য আমরা লিখলাম x such that বা x যেন x বেজোড় সংখ্যা, অর্থাৎ x এর ভ্যালুগুলো হবে বেজোড় সংখ্যার পক্ষ থেকে, ঠিক আছে? দ্বিতীয় শর্ত কি, তাদের ভ্যালু 3 এর থেকে বড় অথবা সমান হইতে হবে, 11 থেকে ছোট অথবা সমান হইতে হবে। তাহলে আমরা লিখলাম এবং। দেখো এবং মানে হচ্ছে দুইটা সম্পর্কেই মিলতে হবে, অর্থাৎ দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। যেহেতু আমাদের দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তাই আমরা এবং দিছি, ঠিক আছে? না হলে আমরা অথবা দিতাম। অথবা মানে হচ্ছে যখন দুইটার একটা ক্রাইটেরিয়া, এটার ক্রাইটেরিয়া ফিল আপ করলে হবে, ওইটার ক্রাইটেরিয়া ফিল আপ করতে হলে হবে, তখন আমরা অথবা দিব, ঠিক আছে? তাহলে এবং মানে হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x এর ভ্যালু হবে হচ্ছে 3 থেকে বড়, তাই না? তাহলে 3 থেকে আমরা লিখতে পারি বড় অথবা ইকুয়াল, ঠিক আছে? আবার বলছি 11 থেকে ছোট অথবা ইকুয়াল, তাহলে ছোট অথবা ইকুয়াল কার ভ্যালু হবে, x এর ভ্যালু। তাহলে আমরা মাঝখানে x দিয়ে দিলাম। দেখো তাহলে x এরটা আমাদের মাঝখানে পড়লো, x এর ভ্যালু কিন্তু 3 থেকে বড় অথবা ইকুয়াল, আবার 11 থেকে ছোট অথবা ইকুয়াল। তাহলে এটাই কিন্তু আমাদের ক নম্বরের সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? এভাবে কিন্তু তালিকা পদ্ধতিতে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আমরা গ নাম্বারটা তোমাদের একটু দেখাই। গ নাম্বারটাও দেখো একই রকম প্রায়। এখানে কি বলা হয়েছে দেখো তো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যে 4, 8, 12, 16, 20, 24, 28। তোমরা বুঝতে পারতেছো এগুলো কি বলা হয়েছে, বলেছে 4 এর নামটা পড়ছে আর কি। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাই না? এরকম ভাবে বলছে। তারপরে 4 এর নামটা মানে কি, নামটা মানে হচ্ছে গুণিতক, অবশ্যই তোমরা এটা জানো। যার নামটা মানে হচ্ছে কি, গুণিতক। তাহলে 4 এর গুণিতক বলা হয়েছে, এবং 4 এর গুণিতক কিন্তু শুধু 40 পর্যন্ত শেষ করে নাই, দেখো শুধু 40 পর্যন্ত শেষ করে দিয়েছে। দেখো তার মানে 4 এর গুণিতক কিন্তু আরো আছে, 4 11 44, 4 12 48, এরকম কিন্তু বলা হয়নি। তার মানে এখানে একটা লিমিটও কিন্তু সেট করা দেওয়া হয়েছে। তার মানে আমরা এখানে দুইটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 4 এর গুণিতক আর হচ্ছে 40 থেকে ছোট এবং 4 এর থেকে বড় অথবা ইকুয়াল। তাহলে দেখো আমরা লিখতে পারি x এর ভ্যালুগুলো হবে হচ্ছে 4 এর গুণিতক, তাই না? তাহলে আমরা লিখতে পারি দেখো x যেন, অর্থাৎ x এর ভ্যালুগুলো হবে যেন 4 এর গুণিতক, ঠিক আছে? কি হবে বলতো, 4 এর গুণিতক। x যেন x, 4 এর গুণিতক। এবং
এটা তো হবেই, পাশাপাশি এর ভ্যালু কিন্তু 4 এর থেকে বড় অথবা ইকুয়াল হইতে হবে, আবার 40 থেকে ছোট অথবা ইকুয়াল হইতে হবে, এর বাইরে কিন্তু আবার যাওয়া যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে আমরা লিখতে পারি এবং মানে এই শর্তটাও ফিল আপ করা লাগবে, অর্থাৎ 4 এর থেকে বড় হইতে হবে অথবা ইকুয়াল হইতে পারবে, অথবা 40 থেকে ছোট হবে অথবা ইকুয়াল হইতে পারবে। ঠিক আছে, কার ভ্যালু হবে বলতো? এক্স এর ভ্যালু। তাহলে আমরা মাঝখানে এক্স দিতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন 3 থেকে তোমাদের বাকি যে 12 নাম্বার পর্যন্ত যে অনুশীলনীর ম্যাথগুলা বা অঙ্কগুলা, সেগুলো সমাধান করতে হলে কিন্তু তোমাদের কিছু কনসেপ্ট লাগবে। হ্যাঁ, তো আমরা সেই কনসেপ্টগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা বিভিন্ন ধরনের সেট নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। দেখো, বিভিন্ন ধরনের সেট, অর্থাৎ সেট কি কি টাইপের আছে সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। দেখো, সেটের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ সেট অনেক ধরনের আছে। তোমাদের বইয়ে যতটুকু লেখা আছে সেই বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে, আমাদের রয়েছে প্রথমে সসীম সেট বা ফিনিট সেট, অর্থাৎ যেই সেটের ভ্যালুগুলো ফিক্সড করা থাকবে। অর্থাৎ তোমাদের বইয়ে যদি কোনো সেটের একটা ভ্যালু দিয়ে দেয় নির্দিষ্ট, তাহলে সেটা হচ্ছে একটা সসীম সেট। যেমন আমি যদি বলি বি নামক একটা সেট আছে, যার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এর বাইরে আর কোনো তার উপাদান নাই, তাহলে হচ্ছে বি সেটটা হচ্ছে একটা সসীম সেট। তোমরা হয়তো একটু কনফিউশনে পড়ে গেছো যে বি সেট এটা আপনি বলে দিলেই হয়ে গেল। আচ্ছা, আমরা একটা তোমাকে অসীম সেটের উদাহরণ দেই। তাহলে দেখো, আমাদের আরেকটা সেট আছে, নাম হচ্ছে অসীম সেট। অসীম সেট মানে হচ্ছে, যদি এরকম বলা হয় a ইজ ইকুয়ালস টু হবে, এর ভ্যালুগুলো হবে, অর্থাৎ x বিলংস টু n, অর্থাৎ x এর ভ্যালুগুলো হবে হচ্ছে n থেকে। অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি যে x যেন x স্বাভাবিক সংখ্যা। তাহলে বলতো, এই সেটটার ভ্যালু তুমি কি লিখবা? এই সেটটার ভ্যালু তুমি নিশ্চয়ই এরকম তালিকা পদ্ধতিতে যদি লিখতে চাও, তাহলে এটা তো আমরা এইভাবে লিখলাম গঠন পদ্ধতিতে। যদি তালিকা পদ্ধতি লিখতে চাও তাহলে কি লিখবা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত করতে করতে তুমি কিন্তু আর শেষ করতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত আছে। তার মানে এই সেটের ভ্যালু কিন্তু তুমি জানো না কত পর্যন্ত, তাই সেটের কতগুলো উপাদান রয়েছে সেটা কিন্তু তুমি জানো না। এই জন্য এই সেটটাকে বলছি আমরা অসীম সেট। আর যেই সকল সেটের উপাদান এভাবে নির্দিষ্ট করে বা স্পেসিফিক করে বলে দিবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম সেট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরো কিছু সেট সম্পর্কে জানবো। যেমন ধরো, আমরা বলতেছি দুইটা কথা বলবো, সেটা হচ্ছে উপসেট, আর একটা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। আসলে এই দুইটা দ্বারা কি বোঝায়? ঠিক আছে, উপসেট জিনিসটা কি? যেমন ধরো, বি নামক একটা সেট তোমাদেরকে আমি বললাম, বি নামক সেটের যে সকল উপাদানগুলো দিলাম, ধরো বললাম 3 5 6 7, আচ্ছা তিনটাই দেই, তাহলে এতগুলো উপাদান রয়েছে বি সেটের। আমি বললাম বি সেটের উপসেট কি কি আছে বলো। বি সেটের উপসেট বলতে বোঝায় বি সেটের প্রত্যেকটা উপাদানগুলোকে নিয়ে, বা দুইটা দুইটা করে উপাদান নিয়ে, বা তিনটাই উপাদান নিয়ে যদি কোনো সেট তৈরি করি, সেগুলো হবে, সেটাই না কিন্তু, তাহলে অনেকগুলো হবে, সেইগুলো হবে হচ্ছে বি সেটের উপসেট। তাহলে আমরা যদি লিখি বি সেটের সেটের উপসেট, তাহলে উপসেট হিসেবে কি কি লিখতে পারবো বলতো? আমরা প্রথমে একটা একটা করে উপাদান নিতে পারি, অর্থাৎ 3 দিয়ে একটা উপাদান নিতে পারি, 5 দিয়ে একটা উপাদান নিতে পারি, 6 নিয়ে আরেকটা উপাদান বানাইতে পারি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক একটা একটা করে উপাদান নিয়ে আমরা একটা সেট বানাইতে পারি। অথবা আমরা দুইটা করে উপাদান নিয়েও কিন্তু একটা সেট বানাইতে পারি। যেমন ধরো 3 আর 5 নিলাম, একটা সেট হইলো। 3 and 6 নিলাম, এই উপাদান দুইটা দিয়েও কিন্তু একটা সেট বানানো যায়। একইভাবে 5 and 6 নিলাম, এটা দিয়েও কিন্তু একটা উপাদান আমরা বানাইতে পারতেছি। আবার লক্ষ্য করো, আমরা যদি তিনটা উপাদানই নিয়ে নিই তাহলে কিন্তু আরেকটা সেট হবে, তাই না? তাহলে দেখো 3 5 6 এই তিনটা দিয়েও কিন্তু একটা সেট হবে। এই প্রত্যেকগুলাকে বলা হবে, অর্থাৎ সবগুলাকে একসাথে বলা হবে বি সেটের উপসেট। এই জিনিসটাকে যদি, এই সেটগুলাকে যদি আমরা একসাথে এস দ্বারা বলতাম, তাহলে লেখাটা আমরা অনেক সময় এইভাবে লিখতে পারতাম সাংকেতিক চিহ্ন হিসেবে, অর্থাৎ এস সেট হচ্ছে বি সেটের উপসেট, আর উপসেট সাইন হচ্ছে এই রকম ভাবে, অর্থাৎ ডান দিকে ইউসের মতো দিয়ে দিবা। অর্থাৎ এটা দ্বারা বোঝায় এস হচ্ছে opposite অফ বি, অর্থাৎ এস হচ্ছে বি এর opposite, অর্থাৎ বি এর উপাদানগুলো নিয়ে একটা একটা করে বা দুইটা দুইটা করে বা তিনটা নিয়েই আমাদের এই এস এর সেটগুলো বানানো হয়েছে। তাহলে এটাকে বলা হয় বলতো শিক্ষার্থীরা কি? opposite। এখন যেটা জানতে চাবো সেটা হচ্ছে প্রকৃত উপসেট বিষয়টা কি। দেখো, প্রকৃত উপসেট একটু দেখো, এদিকে আমরা দেখতে পাচ্ছি বি সেটের উপাদান রয়েছে 3 5 6,
আর এস বা উপসেট বি এর যে উপসেট গুলা তাদের মধ্যে দেখো অনেকগুলা সেট আমরা বানাইছি। এর মধ্যে একটা সেট দেখো যেটা কিন্তু একদম বি এর মতো, তাই না? এই সেটটা কিন্তু একদম বি এর সমান। তাহলে দেখো উপসেট মানে কি, দেখো একটু নিচু পর্যায়ের। তার মানে দেখো সবগুলাই কিন্তু ওর থেকে আসছে, এই উপাদান থেকেই আসছে, বাট এইটা এই উপাদানটা এই উপাদানগুলা দিয়ে যেই সেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম বি সেটের উপাদানের মতো একদম হয়ে গেল। তার মানে এটা সমান হয়ে গেছে বা ইকুয়াল হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু একদম কথাটা খাটে না, তাই না? তাই এইটাকে বাদ দিয়ে যদি আমরা কোনো সেট বানাই, অর্থাৎ এটাকে বাদ দিয়ে এটাকে যদি ক্রাস কেটে দেই, তাহলে বাকি যেই সেটগুলো রইলো তাদেরকে বলা হবে বি সেটের প্রকৃত উপসেট। কি বলা হবে বলতো? প্রকৃত উপসেট। এবং এই প্রকৃত উপসেট সাইনটা আমরা কিন্তু এই যেভাবে দেই, তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম, এটা মূলত উপসেট সাইন না, এটা হচ্ছে প্রকৃত উপসেট সাইন। তাহলে শুধু উপসেট যদি বুঝাইতে চাই তাহলে কি বোঝাবো? তখন কিন্তু এস এভাবে দিয়ে একটা নিচে একটা এরকম ইকুয়াল সাইন দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু আবার ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে প্রকৃত উপসেট আর এটা হচ্ছে শুধু উপসেট যদি বলা হয়। ঠিক আছে, এখন আমরা আরো কিছু সেট সম্পর্কে জানবো। দেখো আমরা ফাঁকা সেট সম্পর্কে তোমাদের একটু বলবো। ফাঁকা সেট জিনিসটা কি? ফাঁকা সেট হচ্ছে যেই সেটের যদি কোনো উপাদানই না থাকে, ঠিক আছে, যদি কোনো সেটের উপাদানই না থাকে তাকে আমরা বলবো ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে কিভাবে উপস্থাপন করা হয়? দেখো ফাঁকা সেট, ফাঁকা সেটকে যেহেতু কোনো উপাদান নাই তাহলে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, অথবা আমরা আরেকটা সাইন দিতে পারি, সেটা হচ্ছে এই যে ফাই, এই ফাই সাইনটা দিয়েও কিন্তু আমরা ফাঁকা সেট প্রকাশ করব। এই ফাঁকা সেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায়ই দেখবো এই ফাঁকা সেট চলে আসতেছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্বিক সেট সম্পর্কে একটু তোমাদেরকে বলবো। আমি একটু বলি, দেখো আমরা একটা সেটের নিলাম, এটা হচ্ছে সার্বিক সেটকে ইংলিশে বলা হয় কি ইউনিভার্সাল সেট, এই জন্য আমরা এটাকে ইউ দ্বারা উপস্থাপন করি। তাহলে আমরা মনে করো এখানে লিখলাম ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, এটা লিখলাম। এরপরে আমরা কিছু সেট লিখলাম র্যান্ডমলি। ফর এক্সাম্পল এ নামক একটা সেট দিলাম যার ভ্যালু দিলাম হচ্ছে 2 3 4। বি নামক একটা সেট দিলাম যার ভ্যালু হচ্ছে 1 2 5। এবং সি নামক আরেকটা সেট দিলাম যার ভ্যালু হচ্ছে ধরো 3 5 6 7 8। এখন বলো তো শিক্ষার্থীরা, এখানে মূল সেট হচ্ছে ইউ, ইউনিভার্সাল সেট যেটা বা সার্বিক সেট, এটা হচ্ছে 1 2 3 4 5 6 8, এই প্রত্যেকটা উপাদান রয়েছে। আর এ সেটের মধ্যে দেখো 2 3 4 এই তিনটা উপাদান রয়েছে। একটু ইন্টারেস্টিং, দেখো এই প্রত্যেকটা উপাদান কিন্তু এই সার্বিক সেটের মধ্যেই রয়ে গেছে। দেখো 2 3 4, এখানেও কিন্তু 2 3 4 আছে। আবার বি সেটের উপাদানগুলো যদি দেখো তাহলে এখানে দেখো 1 2 5 লিখছি, তার মানে 1 2 5 এখানেও কিন্তু আছে। তার মানে এ সেটের উপাদানগুলা বি সেটের উপাদানগুলা সবগুলাই কিন্তু ইউ সেটের মধ্যে রয়ে গেছে। তাই আমরা বলবো এ সেট এবং বি সেটের উপাদান যেহেতু ইউ সেটের মধ্যে রয়ে গেছে, তাহলে ইউ হচ্ছে এ সেট এবং বি সেটের সার্বিক সেট। অর্থাৎ এই দুইজনের সার্বিক, অর্থাৎ এই দুইজনের সব আছে এটার মধ্যে, সার্বিক মানে সব আছে। আচ্ছা, সি সেটের কথা যদি একটু বলি, সি সেটে দেখো 3 5 6 7 8 লিখছি, তার মানে দেখো 3 নাম্বার উপাদানটা আছে, 5ও আছে, 6ও আছে, বাট 7 8 এগুলা কিন্তু এই উপাদানগুলো কিন্তু এখানে নাই। তার মানে সি সেট কিন্তু আমাদের ইউ সেটের উপাদানের মধ্যে নাই। তার মানে সি সেট কিন্তু আমাদের ইউনিভার্সাল সেটের কোনো অংশ হবে না। ঠিক আছে, তাহলে ইউ দ্বারা যদি এরকম ভাবে কোনো ডাটা দেওয়া থাকে বা উপাদান দেওয়া থাকে, তাহলে অবশ্যই তার কিছু এরকম ভাবে সেট দেওয়া থাকবে যেগুলো থাকবে হচ্ছে এই ইউ সেটের আন্ডারের সেট। ঠিক আছে, তার মানে তোমাদের উদ্দীপকে যদি এরকম ইউ সেট দেওয়া থাকে তার মানে বুঝবা তোমাদের ভ্যালু সবসময় ওই ইউ সেট থেকেই নিতে হবে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম সার্বিক সেট জিনিসটা কি। এখন চলো আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। একটা হচ্ছে দুইটা ম্যাথ আসলে, সেটা হচ্ছে সংযোগ সেট আর একটা হচ্ছে সেট সেট। সংযোগ সেট আসলে কি জিনিস? সংযোগ, দেখো বলতেছি সংযোগ, সংযোগ সেট। তার মানে সংযোগ মানে কি? দুই একত্র করা, একত্র করা কি বলা হয়? কি ইউনিয়ন করা, তাই না? বা অ্যাড করা। তাহলে এটাকে বলতেছি আমরা ইউনিয়ন সেট। যেহেতু ইউনিয়ন সেট এই জন্য এটাকে আমরা এইভাবে ম্যাথ করব, এটা এই সাইনটা দিয়ে ম্যাথ করব। ধরো এ নামক একটা সেট রয়েছে যে সেটের ভ্যালু হচ্ছে 2 3 4, আর বি নামক আরেকটা সেট আছে ধরো 3 5 6। ঠিক আছে, এখন বলা হলো এ এন্ড বি বের করো, অথবা এ এবং বি এর সংযোগ সেট কি, এ এবং বি এর সংযোগ সেট কি।
সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো এর ভ্যালুগুলো যদি আমরা একটু প্রথমে লিখি, 2 3 4 এই তিনটা উপাদান রয়েছে এবং ইউজ আমরা যেহেতু ইউনিয়ন করব তাই আমরা ইউ সাইনটা দিলাম। এরপরে আমরা দেখো 3 5 6 লিখলাম, অর্থাৎ বি এর উপাদানগুলা। এখন লক্ষ্য করো ইউ মানে কি? ইউনিয়ন মানে সংযুক্ত করা। এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো? দেখো সংযুক্ত করলে আরেকটা বিষয় একটু বলে দেই, তোমরা মনে রাখবা যে সেট প্রকাশের সময় কখনো এভাবে লেখাটা কোনো বুদ্ধিমানের কাজ না, অর্থাৎ 2 2 4 লিখলা, অর্থাৎ দুইটা উপাদান লেখা এখানে যায় না, অর্থাৎ দুইটা উপাদান যদি একই রকম হয়ে যায় তার থেকে আমরা একটা লিখলেই হয়, ঠিক আছে? অর্থাৎ এইটা লেখা আর এইটা লেখা একই জিনিস, সুতরাং এইটা কিন্তু লেখা যাবে না। তার মানে আমরা যখন ইউনিয়ন সেট করব তখন সবগুলাকে নিব, অর্থাৎ এই সেটের উপাদানও নিব, এই সেটের উপাদানও নিব, কিন্তু এই সেটের উপাদানের সাথে এই সেটের যে সকল উপাদানগুলো মিল আছে সেগুলো একটা একটা নিব, যেহেতু দুইটা একসাথে লেখা যায় না তাই সেগুলোকে একটা একটা করে নিব। তাহলে দেখো আমরা 2 থেকে শুরু করি, যেহেতু 2 থেকে এখানে আছে, তাহলে 2 আছে, এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা বলছি দুইটা নিব না, আমরা একটাই নিব, তাই 3 নিলাম। 4 কিন্তু শুধু এখানেই আছে, তাহলে 4 নিলাম। তারপর 5 এখানে আছে, তারপর হচ্ছে 6 এখানে আছে। তার মানে দেখো আমরা এই সেট এবং এই সেটের প্রত্যেকটা উপাদানে নিছি, যেগুলা মিল আছে সেগুলোর থেকে একটা নিছি, এটাকে বলা হয় ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এখন আমরা একটু বলি, এইটাই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেট, এটার কথাটা কেন বললাম তোমরা একটু অনুশীলনীতে যখন করাবো তখন বুঝতে পারবা। তাহলে আমরা এইভাবে সংযোগ সেট করতে পারি। এখন আমরা জানবো সেট কিভাবে করা হয়। দেখো সেট মানে কি? সেট মানে হচ্ছে দুইজনের মধ্যে শুধু কমন যারা আছে, কি বলতো, দুইজনের মধ্যে শুধুমাত্র কমন, যাদের মধ্যে মিল আছে শুধু তাদেরকে নিয়ে যদি সেট তৈরি করা হয়। যেমন ধরো এটাকে বলা হয় ইন্টারসেকশন, ঠিক আছে? ইন্টারসেকশন মানে কি? দুইয়ের মধ্যে, তাই না? এই জন্য এটাকে আমরা এইভাবে দিই, ঠিক আছে? তাহলে এটা তোমরা কিভাবে করতে পারো? ধরো এই যে এ সেট আর বি সেটই দেওয়া আছে, এদেরকে নিয়েই তোমাদের বলা হলো ধরো এ ইন্টারসেকশন বি করো, অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে যারা কমন আছে, দুইজনের মধ্যে আছে এমন সেট দিয়ে একটা সেট বানাও। যেমন ধরো আমরা এ সেটের উপাদানগুলো লিখলাম 2 3 4 ইন্টারসেকশন 3 5 6। এখন বলো তো এখানে 2 কি এখানে আছে? না। 3 এখানে আছে? হ্যাঁ, 3 নামক যে উপাদানটা সেটা কিন্তু দুই জায়গায় আছে। তো আমরা বলছি কি সেট মানে কি? সেট মানে হচ্ছে শুধুমাত্র কমন আছে, যেগুলো মানে মিল আছে, শুধুমাত্র তাদেরকে নিয়ে যে সেট তৈরি করা। তাহলে আমাদের প্রথম উপাদান পেয়ে গেলাম 3, 4 কিন্তু এখানে নাই, 5 6 কিছুই কিন্তু নাই। তার মানে আমাদের দেখো শুধুমাত্র 3 নামক যে উপাদানটা সেটাই শুধু মিল আছে। তাহলে এটা দিয়ে যেই গঠিত হবে সেট, এটাই হচ্ছে আমাদের সেট, ঠিক আছে? এভাবে আমরা সেট বের করতে পারি। এখন চলো আমরা আরেকটা সেট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিফারেন্স সেট। কি বলতো শিক্ষার্থীরা? ডিফারেন্স সেট। তাহলে বলতেছি দেখো আমরা বলছি ডিফারেন্স অফ সেট মানে কি? সেটের অন্তর, তাই না? অন্তর মানে কি? বিয়োগ, তাই না? তাহলে সেটের অন্তর অর্থাৎ সেটের আমরা বিয়োগ করব, ঠিক আছে? সেটের বিয়োগ করব। বিয়োগ সাইন তোমরা অবশ্যই এমনি দাও। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এটা এইভাবে না দিয়ে আমরা এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, ঠিক আছে? এই দুইভাবে আমরা সেটের অন্তর করতে পারি। যেমন ধরো এ নামক একটা সেট রয়েছে 2 3 4 5, আর বি নামক আরেকটা সেট রয়েছে ধরো 3 5 6 7, এমন কিছু সেট রয়েছে। এখন আমাদের বলা হলো এ বাদ বি বের করো, অথবা এটা কিন্তু এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারতাম, এ বাদ বি বের করো, অর্থাৎ সেটের অন্তর বের করো, এ সেট থেকে বি সেট বাদ দাও। তাহলে আমরা প্রথমে দেখো আমরা ভ্যালুগুলো একটু লিখি। দেখো সেটা হচ্ছে 2 3 4 5, তাই না? এটা থেকে বাদ যাবে আমাদের এই ভ্যালুগুলো, অর্থাৎ 3 5 6 7। এখন লক্ষ্য করো আমরা বলতেছি যে বাদ সেট বা সেটের অন্তর ক্ষেত্রে আমরা এই সেটের দিকে মোটেই তাকাবো না, অর্থাৎ এই সেটের কোনো উপাদান আমরা নিবই না, এই সেটের থেকে কোনো উপাদান নেওয়া যাবে না, ঠিক আছে? এই সেট থেকে সকল উপাদানগুলা নিব, কিন্তু যেই সকল উপাদানগুলা এই সেটের মধ্যে মিল আছে তাদের সাথে, তাদেরকে বাদ দিয়ে দিব। অর্থাৎ আবারও বলতেছি এই সেটের কোনো উপাদান আমরা নিব না, আমরা শুধুমাত্র এই সেট নিব, কিন্তু এই সেটের যেই সকল উপাদানগুলোর সাথে ওই সেটের মিল আছে তাদেরকে বাদ দিয়ে দিব, তাদেরকে লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথম সেটের উপাদান 2 কিন্তু এখানে নাই, আমরা 2 লিখতে পারি।
দেখো থ্রি কিন্তু এখানে আছে, তার মানে থ্রি আমরা বলছি যেগুলো মিল আছে সেগুলো নিব না, থ্রি নেওয়া যাবে না। ফোর কিন্তু এখানে নাই, তার মানে ফোরও লিখতে পারি। তারপরে দেখো ফাইভ কিন্তু এখানে মিল আছে, ফাইভও কিন্তু নেওয়া যাবে না। বলো তো এই সেটকে আরো দেখবো আমরা? না, আমাদের এই সেটটাই আমরা নিব, এই সেটটাই নিছি, দেখছি যেগুলো শুধু 3 আর 5 মিল আছে এগুলো নিয়ে নিই, তার মানে শেষ। এটাই হচ্ছে আমাদের এ থেকে বি বাদ সেট বা সেটের অন্তর। তুমি বলতে পারো এখানে 6 7, আমরা বলছি, আবার বলতেছি, এই সেটের দিকে আমরা তাকাবোই না। এই সেটে আর কি কি উপাদান আছে ডাজন্ট ম্যাটার, আমরা প্রথমে বলতেছি এই সেটের উপাদানগুলোই নিব এবং এই সেটের যার যার সাথে এই সেটের মিল আছে তাদেরকে বাদ দিয়ে নিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেটের অন্তর। এখন যেটা বের করতে চাই সেটা হচ্ছে পূরক সেট। ঠিক আছে, দেখো তোমাদের একটু আগে আমি বলছিলাম সার্বিক সেট নামক একটা কথা। সার্বিক সেট মানে হচ্ছে যদি কোনো সেটের উপাদান, কতগুলা সেটের উপাদান যদি যে কোনো একটা সেটের মধ্যে কেন্দ্রীভূত থাকে সেটাই হচ্ছে সার্বিক সেট। যেমন ধরো একটা সার্বিক সেট দেওয়া আছে, ইউ ইজ ইকুয়ালস টু ফর এক্সাম্পল 2 5 6 7 8 এরকম দেওয়া আছে। ঠিক আছে, আর বলা হয়েছে এ হচ্ছে, এ নামক একটা সেট আছে যার ভ্যালু হচ্ছে 5 6, আর সি নামক আরেকটা সেট আছে যার ভ্যালু হচ্ছে ধরো 2 8। তার মানে দেখো এর ভ্যালুগুলো সব ইউর মধ্যে আছে, দেখো 5 6 আছে, সি এর ভ্যালু কিন্তু আমাদের ইউর মধ্যে আছে, তাই না? তার মানে এ এবং সি এর সার্বিক সেট হচ্ছে ইউ। এখন তোমাদের যদি বলা হয় এ এর কমপ্লিমেন্ট সেট বের করো বা পূরক সেট বের করো, এটা কিন্তু অনেকভাবে দিতে পারো। এ কমপ্লিমেন্ট দিতে পারি, অথবা আমরা কিন্তু এ প্রাইম লিখতে পারি বা এ ড্যাশও বলি অনেক সময়। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ সেটটা ইউ সেট থেকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ এ নামক সেটটাকে এই সি দ্বারা বুঝায় এ নামক সেটটাকে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে ইউ মাইনাস এ, যেটা তোমাদের একটু আগে আমি দেখালাম কেমন ডিফারেন্স করতে হয় বা সেটের অন্তর বের করতে হয়, সেটাই তোমরা একটু বের করার চেষ্টা করবা। তাহলে ইউর ভ্যালুগুলো আমরা একটু লিখলাম, চলো 2 5, তারপর হচ্ছে 6 7 8 মাইনাস এ আমরা যদি করি তাহলে এ হচ্ছে 5 6। তাহলে আমরা বলছি আমরা এইদিকে তাকাবোই না, আমরা শুধু এগুলো লিখবো। তাহলে চলো এগুলোই লিখি, বাট এগুলোর সাথে যারা মিল আছে তাদেরকে না লিখি, তাহলে 2 লিখলাম, 5 6 মিল আছে, 5 6 লেখা যাবে না, 7 আর 8 লিখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা কমপ্লিমেন্ট সেট বের করতে পারি। আমরা যদি সি এর কমপ্লিমেন্ট সেট বের করি, দেখো সি কমপ্লিমেন্ট সেট যদি বের করি তাহলে আমাদের কিরকম আসে, এরকম। তাহলে ইউ বাদ কি হবে, সি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কমপ্লিমেন্ট সেট খুব সহজে বের করতে পারি। এখন দেখো তোমাদের সাথে যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেট, সেটার নাম হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। ঠিক আছে, শক্তি সেট বা পাওয়ার সেট। একটু আগে তোমাদের সাথে আমি সাবসেট বা উপসেট নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি সি নামক একটা সেট নেই, এটা হচ্ছে 2 3 নেই, তাহলে দেখো তার সাবসেট গুলা কি হবে বা তার উপসেট গুলা কি হবে। তাহলে লিখলাম সি এর উপসেট। তাহলে এই সেটের উপসেট গুলা কি কি হবে বলতো? আমরা যদি একটা উপাদান নেই, যেমন ধরো 2 উপাদানটা যদি নেই, আবার 3 উপাদান যদি নেই, আবার 2টা উপাদানও কিন্তু নিতে পারি, তখন কিন্তু সমান হয়ে যাবে। এটা কিন্তু তখন প্রকৃত উপসেট না, বাট এমনি উপসেট হবে। আচ্ছা, তাহলে এখন এই উপসেট গুলা হলো এগুলা। ঠিক আছে, এগুলাকে যদি আমরা এস দ্বারা উপস্থাপন করি, ধরো তাহলে এস হচ্ছে সি এর উপসেট, এস হচ্ছে সি এর কি উপসেট। এখন এই উপসেট গুলা দিয়ে যদি আমরা কোনো সেট বানাই, কিরকম বিষয়টা, সেট বানাইতে হলে কি হয়, কি করতে হয় বলতো? দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিতে হয়। তার মানে আমরা এই উপসেট গুলাকে নিয়ে যদি একটা সেট বানাই, সেটাই হবে সি সেটের শক্তি সেট। সেটাই হবে কি, সি সেটের শক্তি সেট। তাহলে আমরা লিখলাম সি সেটের শক্তি সেট। এই জিনিসটাকে বাংলায় তো আমরা লিখলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু জিনিসটাকে এভাবে উপস্থাপন করা হয়, অর্থাৎ পি অফ সি, অর্থাৎ পাওয়ার সেট অফ সি, অর্থাৎ সি সেটের পাওয়ার সেট। তাহলে সি সেটের পাওয়ার সেট বের করতে হলে তোমাকে অবশ্যই সি সেটের আগে উপসেটগুলো বের করে নিতে হবে, কারণ পাওয়ার সেট মানে হচ্ছে সি সেটের যে উপসেটগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা সেট বানানো। তাহলে তাদেরকে নিয়ে তাহলে দেখো কি কি আছে, এগুলো আমরা লিখলাম। 2 একটা আছে সেট, 3 একটা সেট আছে, তারপর হচ্ছে 2 3 আরেকটা সেট আছে। তার মানে দেখো 2 3 কিন্তু আরেকটা সেট। আমরা কিন্তু একটা জিনিস একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে উপসেট কিন্তু সবসময় একটা অ্যাড থাকবে, সেটা হচ্ছে ফাই বা ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের উপসেট হবে। আমি তোমাকে একটু আগে উপসেটের কথা বলছি, সেখানেও কিন্তু ফাঁকা সেটগুলো থাকবে, এটা তোমরা একটু অ্যাড করে নিবা। আচ্ছা যাই হোক, দেখো পি সেটের যদি আমরা
অর্থাৎ সি সেটের যদি পাওয়ার সেট বের করি তাহলে আমরা কি লিখলাম, উপসেটগুলো রাখলাম 2 3 2 3, আর একটা কি থাকবে সবসময় ফাঁকা সেট থাকবে। ঠিক আছে, এই সেটগুলোকে নিয়ে যদি একটা সেট তৈরি করি, সেট তৈরি করতে হলে কি করতে হয় বলতো, একটা ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমরা যদি একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিই সেটগুলোর মধ্যে, তাহলে এইটাই হয়ে যাবে সি সেটের পাওয়ার সেট। ঠিক আছে, আচ্ছা একইভাবে যদি আমাদের সি এর আমাদের যদি আরেকটা সেট নিতাম এ, তাহলে আমাদের কত আসতো, ধরো 4 5 6। ঠিক আছে, তাহলে তার পাওয়ার সেট কি আসতো বলতো, প্রথমে তোমরা অবশ্যই উপসেট এমনি বের করে নিবা, আমি একবার লিখে ফেলতেছি। তাহলে তার কি আসতো বলতো, এরকম আমরা 4 একটা হইতো, 5 একটা হইতো, 6 আর একটা হইতো, তারপরে আমরা 4 5 অর্থাৎ দুইটা দিয়ে বানাইতে পারি 4 5, এটা একটা সেট, তারপরে 4 6 এইটা আরেকটা সেট, তারপরে হচ্ছে 5 6 এটা আরেকটা সেট, তারপর হচ্ছে তিনটা দিয়ে কিন্তু একটা সেট হয় 4 5 6, এটা কিন্তু আরেকটা সেট, এবং একটা সবসময় ফাঁকা সেট থাকে যান। তাহলে দেখো এটা হচ্ছে তাদের উপসেটগুলো, এবং উপসেটগুলো নিয়ে যদি যেই সেট তৈরি করব সেটা হচ্ছে তাদের পাওয়ার সেট। এখন একটু লক্ষ্য করো, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সি এর উপাদান রয়েছে কিন্তু দুইটা। কয়টা শিক্ষার্থীরা বলো তো, দুইটা উপাদান রয়েছে, এবং এই দুইটার এগেইনস্টে আমরা তার পাওয়ার সেট কয়টা পাইলাম বলতো, একটা দুইটা তিনটা চারটা। আবার দেখো এর উপাদান রয়েছে তিনটা উপাদান রয়েছে, এবং এই তিনটা উপাদানের এগেইনস্টে আমরা তার পাওয়ার সেট পাইলাম 1 2 3 4 5 6 7 8। একটা কি মিল পাচ্ছ, যে যখন দুইটা সেট নিতেছি, দুইটা উপাদান নিচ্ছি, তখন তার পাওয়ার সেট পাচ্ছি চারটা, আবার যখন তিনটা উপাদান নিচ্ছি তখন তার পাওয়ার সেট পাচ্ছি আটটা। তাহলে সেটাকে কি বলে বলতো, 2 এর পাওয়ার না? তাহলে আমরা যদি দেখো, যদি দুইটা সেট হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2 এর পাওয়ার। দেখো যখন দুইটা উপাদান ছিল, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2, অর্থাৎ 2 এর পাওয়ার। যখন তিনটা উপাদান ছিল তাহলে আমরা 2 এর পাওয়ার 3 লিখতে পারি। দেখো 2 এর পাওয়ার 2 মানে কি, তো 4। ঠিক আছে, আবার 2 এর পাওয়ার 3 মানে কত, 8। তার মানে দেখো এই উপাদানগুলো নিয়ে যেই পাওয়ার সেট তৈরি হচ্ছে, সেই পাওয়ার সেটগুলো হবে 2 এর পাওয়ার আকারে। অর্থাৎ উপাদান যদি দুইটা থাকে তাহলে 2 এর পাওয়ার হবে 2, উপাদান যদি তিনটা থাকে তাহলে 2 এর পাওয়ার হবে 3। তাহলে এটা কিন্তু অনেকটা আমরা যদি লিখতে পারি, তাহলে উপাদান যদি n সংখ্যক থাকে, অর্থাৎ n মানে যে কোনো সংখ্যা হতে পারে, যদি 20টা 25টা, তাহলে 2 এর পাওয়ার হবে n। তাহলে উপাদান যদি n পাওয়ার n হয় তাহলে কি হবে বলতো, উপাদান পাওয়ার সেটের সংখ্যা কতটুকু হবে, পাওয়ার সেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এইভাবে যদি করা হয় তাহলে তুমি লাস্টে বলে দিতে পারো যে এই কোন সেটের পাওয়ার সেটের সংখ্যা, কোন সেটের পাওয়ার সেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এইভাবে যদি তোমরা সংখ্যা বের করো, সংখ্যা দিয়ে এভাবে বের করতে পারো। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 3 থেকে 12 নম্বর যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো এই কনসেপ্টের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।